প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ হারুনা রশিদ, সহকারী অধ্যাপক, মীর আব্দুল করিম কলেজ, মির্জানগর, মিরপুর, কুষ্টিয়া। আমরা গত ক্লাসে জাবেদা, খতিয়ান ইত্যাদি শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা নগদান বহি নিয়ে আলোচনা করব। নগদান বহি বলতে কি বোঝাচ্ছে? যে বহিতে শুধুমাত্র নগদ টাকার আদান প্রদান হয়, সেটা হলো নগদান বহি। নগদান বহি কয়েক প্রকার হতে পারে। এক ঘরা নগদান বহি, দুই ঘরা নগদান বহি, তিন ঘরা নগদান বহি। এছাড়া আরেকটা নগদান বহি আছে বহু গড়া বা খুচরা নগদান বহি। তা আমরা দুই ঘরা নগদান বহি, এখান থেকে আমরা অঙ্ক শুরু করব। দুই ঘরা নগদান বহিতে বলতে কি বোঝাচ্ছে? যে নগদান বহিতে উভয় দিকে, ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে দুইটা করে টাকার ঘর থাকে, তাকে দুই ঘরা নগদান বহি বলা হয়। ঠিক ওইভাবে এক ঘরা বলতে ডেবিট এবং ক্রেডিট দিকে একটা করে টাকার ঘর থাকে, সেটাকে এক ঘরা নগদান বহি। তাহলে দুই ঘরা নগদান বহি আমরা অঙ্ক শুরু করব। সেখানে প্রথমে আমরা যে ছকে আছে দুই ঘরা নগদান বহি, এদিকে ডেবিট, ওইদিকে ক্রেডিট। এখন আমরা ছকে লিখব তারিখ, বিবরণ, রসিদ নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ ব্যাংক। তারিখ, বিবরণ, রসিদ নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ ব্যাংক। ক্রেডিট পাশে আবার তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, এদিকে ভাউচার হয়, খতিয়ান পৃষ্ঠা, নগদ ব্যাংক। তা আমরা অঙ্কে আসি। এখানে প্রফেসর আব্দুল মুতালেব, প্রফেসর ওয়ালিউল্লাহ, প্রফেসর আব্দুল মজিদ বিশ্বাস ও অন্যান্যদের লেখা বইয়ের 294 পৃষ্ঠা 51 নম্বর অঙ্ক। এখানে অঙ্কে প্রশ্নে আছে 2015 সালে জুন মাসে নিম্নোক্ত লেনদেনগুলি সংগৃহীত হয়েছে। জুন 1, নগদ তহবিল 70,000 টাকা, ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত 80,000 টাকা। 2, চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ 500 টাকা। 5, জাহিদকে চেক দ্বারা বেতন পরিশোধ করা হলো 1,000 টাকা। 8, ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। 10, ব্যাংক দ্বারা পদেয় বিলের টাকা পরিশোধ করা হলো 3,000 টাকা। 11, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 20,000 টাকা। 12, অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন 6,000 টাকা। 15, ব্যাংক চার্জ 100। 25, 3% বাটা বাদ দেওয়ার পর মিনার নিকট হতে পাওয়া গেল 5,000 টাকা। 30, নগদ উদ্বৃত্তের 500 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দাও। তাহলে এই হলো আমাদের প্রশ্ন। প্রশ্নে বলা আছে 5 ও 25 তারিখের লেনদেন বাদে অন্যান্য লেনদেনগুলো দ্বারা দুই ঘরা নগদান বহি তৈরি করো। 5 ও 25 তারিখ বাদে অন্যান্যগুলা। তাহলে আমাদের নগদান বহির যে শখের এইদিকে ডেবিট অর্থাৎ জমা, ওইদিকে ক্রেডিট খরচ। আমরা যত টাকা নগদ পাবো জমার দিকে, ডেবিট দিকে নগদের ঘরে বসাবো। যত টাকা নগদ প্রদান করব খরচের ঘরে, নগদের ঘরে বসাবো। এরপরে হচ্ছে ব্যাংকের ঘরে টাকা পেয়ে যদি ব্যাংকে জমা রাখি তাহলে ব্যাংকের ঘরে বসাবো, বা ব্যাংক কোনো টাকা আদায় করলে ব্যাংকের ঘরে বসাবো। আর ব্যাংকের মাধ্যমে কোনো যদি খরচ করে থাকি তাহলে ক্রেডিটে
ব্যাংকের ঘরে বসাবো। যেমন চেক প্রদান করা কাউকে, বেতন বাবদ চেক প্রদান, ভাড়া বাবদ চেক প্রদান, পাওনাদারকে চেক প্রদান, এইভাবে বিভিন্ন প্রদানগুলো সবই ক্রেডিটে ব্যাংকের ঘরে বসবে। আর দুই ঘরে নগদানের বহিতে দুইটা কন্ট্রা এন্ট্রি আছে, উভয় দিকে যেটা যায়। তার ভিতরে একটা হলো নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলে, আর একটা হলো নগদ টাকা ব্যাংক থেকে উঠানো হলে। নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলে জাবেদা হয় কি, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা খতিয়ানে যেভাবে লিখি, ব্যাংক হিসাব ডেবিট, অর্থাৎ ব্যাংকের ডেবিটের ঘরে টাকা বসাবো, নগদানের ক্রেডিটের ঘরে টাকা বসাবো। বসায় বিপরীত মুখে ওখানে ব্যাংক, এখানে নগদান লিখব। এইভাবে আবার ঠিক ওইভাবে ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে যদি টাকা উঠানো হয়, তাহলে ব্যাংকে জমা দিলে যা হলো তার বিপরীত হবে। তাহলে সেক্ষেত্রে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদে জমার দিকে নগদের ঘরে, আর খরচের দিকে ব্যাংকের ঘরে বসে। এখানে এইটা হলো কন্ট্রা এন্ট্রি দুইটার নিয়ম। এবার আমরা অঙ্কে আসি। আমরা এখানে 2015 জুন তারিখের ঘরে 2015 জুন 1 2015 জুন। তাহলে জুন 1 হলো ব্যালেন্স বিডি আছে, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। নগদ টাকা ছিল 70,000, ব্যাংকের টাকা ছিল 80,000। আচ্ছা, এইবার আমরা দেখব 2 তারিখে কি আছে। 2 তারিখে আছে হলো ভাড়া প্রদান করা হলো, চেক মারফত ভাড়া প্রদান করা হলো 500 টাকা। তাহলে এটা ভাড়া প্রদান করা হলো, এটা জমা না, এটা কিন্তু প্রদান, তাহলে ওই পারে যাবে। তাহলে নগদ যদি প্রদান করে তাহলে নগদের ঘরে যাবে, চেক মারফত যদি প্রদান করে তাহলে ব্যাংকের ঘরে যাবে। তাহলে এখানে জুন 2 তারিখ ভাড়া 500 টাকা। এরপরে আছে 5 তারিখ আছে। 5 তারিখ যেহেতু এন্ট্রি করতে নিষেধ করা আছে, 5 তারিখ আমরা করব না। এরপরে আছে 8 তারিখে আছে ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা, এটা কন্ট্রা এন্ট্রি। তাহলে এখানেও 8 লিখবো, এখানেও 8 লিখবো। তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে আমাদের জাবেদা হয় কি, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ডেবিটের দিকে ব্যাংকের ঘরে বসাবো 5,000, আর ক্রেডিটের দিকে নগদের ঘরে বসাবো 5,000। তাহলে এইবার আমরা দেখি, এদিকে যেহেতু ব্যাংকের ঘরে বসেছি, বিপরীত হলো এখানে লিখবো নগদান, আর এখানে লিখবো ব্যাংক। আর যেহেতু এটা কন্ট্রা এন্ট্রি, এখানে ক লিখবো, এখানেও ক লিখবো। এই গেল আমাদের 8 তারিখ। 8 তারিখের পরে আছে হলো 10 তারিখ আছে। 10 তারিখে পদে বিলের টাকা পরিশোধ করা হলো 3,000 টাকা, চেক ব্যাংকের মাধ্যমে পদে বিলের টাকা পরিশোধ। তাহলে এই দিকে 10, প্রদেয় বিল 3,000। এরপরে আছে হলো 10 তারিখের পরে 11 তারিখ আছে প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায় হলো, প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায় হলো। তাহলে প্রাপ্য বিল ব্যাংক আদায় করলো, কত টাকা আদায় করলো,
20,000 টাকা ব্যাংকে বাড়লো, তাহলে 20,000 টাকা। এরপরে আসে 12 তারিখে। 6,000 টাকা অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উঠানো হলো, 6,000 টাকা। তাহলে এটা হবে কোনটা হবে? এইদিকেও 12 তারিখ, এইদিকেও 12 তারিখ। অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উঠানো হলো, জাবেদা হলে হয় নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদানের ডেবিটের দিকে 6,000, ব্যাংকের ক্রেডিটের দিকে 6,000। এখানে লিখবো যেহেতু ব্যাংকে গেছে টাকা, এখানে লিখবো নগদান, এখানে লিখবো ডেবিটে ব্যাংক। যেহেতু কোনটা ক, তাহলে আমরা যে দুইটা কোনটা আছে, কোনটা দুইটাই আমরা এই অঙ্কে পেয়ে গেলাম। একটা ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, আর একটা ব্যাংকের থেকে টাকা উঠানো হলো। তাহলে পূর্ণাঙ্গ অঙ্ক এটা আমরা পেয়ে গেলাম এখানে। আচ্ছা, এরপরে আছে 12 তারিখের পরে 15 তারিখে আছে ব্যাংক চার্জ 100 টাকা। ব্যাংক চার্জ মানে ব্যাংকের একটা খরচ। তাহলে ব্যাংকের টাকা এখান থেকে ব্যাংকের টাকা কমে হ্রাস পায়, তাহলে এটা ক্রেডিটে ব্যাংকের টাকা কমাই দিতে হবে। ঠিক সেভাবে ব্যাংক মঞ্জুরিকৃত সুদ যদি হতো, তাহলে কিন্তু ব্যাংকের টাকা বৃদ্ধি পেত, ডেবিটের দিকে বসতো। যেহেতু ব্যাংক চার্জ একটা খরচ, তাহলে আমরা এখানে 15 তারিখে ব্যাংক চার্জ ব্যাংকে 100 টাকা খরচ। এরপরে আছে সব শেষে আছে 30 তারিখে যে 500 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দাও। নগদ টাকা বেশি হাতে রাখতে চাচ্ছে না, এই জন্য বলছে 500 টাকা হাতে রাখো আর অবশিষ্ট টাকা সবই ব্যাংকে জমা দাও। তাহলে আমরা এখানে লিখব, একটু ফাঁকা রাখবো এক্ষেত্রে। যখন বলে এত টাকা হাতে রেখে ব্যাংকে জমা দাও, বা এত টাকা ব্যাংকে রেখে উঠাই নিয়ে আসো, বা ব্যাংক জমাতির টাকা পরিশোধ করো, এই ধরনের কথা বললে আমরা একটু ফাঁকা রাখবো শেষে। এখানে এই 15 তারিখের পরে একটু ফাঁকা রেখে এখানে আরেকটা লাইন লেখার জন্য আমরা ফাঁকা রাখবো, রেখে 30 তারিখ। তাহলে 30 তারিখে বলা আছে যে 500 টাকা হাতে রাখতে বলছে, তাহলে ব্যালেন্স সিডি সেটা। তাহলে ব্যালেন্স সিডি, তাহলে হাতে রাখতে বলছে, দেখো 500 রাখলাম, আমরা দাগ দিলাম। আচ্ছা, এখন আমরা নগদ যোগ করব। নগদ যোগ করলে কত হলো? 76,000। এই ঘরটা, এই 76,000 আমরা এইদিকে নিয়ে আসলাম। এই 76,000 থেকে 5,500 টাকা বাদ দিলে কত হয়? 70,500। তাহলে 70,500 আমরা কোনটা করে ব্যাংকে জমা দিতে হবে। 500 টাকার বেশি যেহেতু হাতে রাখা যাবে না, সেহেতু আর অতিরিক্ত যে 70,500 টাকা ছিল সেটা হলো ব্যাংকে জমা দিতে হবে। অর্থাৎ এই কথাটার অর্থ হলো নগদ টাকা ব্যাংকে জমা দাও। দিলে যেভাবে কোনটা হবে, এখানেও সেই ওই একই কোনটা হবে। তাহলে কত টাকা কোনটা হবে? 70,500। 70,500, এখানেও 70,500। তাহলে এই যে গ্যাপ রাখছিলাম আমরা, এখানে টাকা রাখলাম। তাহলে ব্যাংকে জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে এখানে লিখবো হলো ব্যাংক কন্ট্রা, এখানে লিখবো নগদান কন্ট্রা। নগদের কাজ শেষ হলো, এবার আমরা ব্যাংকের ঘর যোগ করব। ব্যাংকের ঘর যোগ করলে হয়, আমাদের যোগ করলে 1,75,500,
৭৫,৫০০, এটা এদিকে নিয়ে আসলাম ১,৭৫,৫০০। তাহলে ১,৭৫,৫০০ থেকে আমরা কি করব, ৯,৬০০ বিয়োগ করব। ৯,৬০০ বিয়োগ করলে থাকে হলো ১,৬৫,৯০০। তাহলে আমরা ব্যালেন্স শিটে দুইটা পেয়ে গেলাম। হ্যাঁ, মাসের শেষে নগদে ছিল ৫০০ টাকা, ব্যাংকে জমা আছে ১,৬৫,৯০০ টাকা। তাহলে এইটাকে আমরা এখানে ব্যালেন্স বিডি হিসেবে দেখাবো। ২০১৫ জুন মাসের পরের মাসের নাম হলো জুলাই ১, ব্যালেন্স বিডি। তাহলে ব্যালেন্স বিডি কত টাকা হলো? নগদে ছিল ৫০০ আর ব্যাংকে ছিল ১,৬৫,৯০০। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা কিন্তু দুই ঘরা নগদান বই খুব সহজেই অঙ্ক করতে পারলাম। তোমরা এটা দেখবে, চর্চা করবে এবং সহজে এটা বুঝতে পারবে। তাহলে দুই ঘরা নগদান বইয়ের আমাদের যে কাজ, সে কাজগুলো কি? জমা এবং খরচ বা আদান প্রদান। ডেবিটের দিকে যত পাবো নগদে পাইলে নগদের ঘরে, ব্যাংকের মাধ্যমে পাইলে ব্যাংকের ঘরে, ক্রেডিটের দিকে কি প্রদানে, নগদ প্রদান করলে নগদের ঘরে, চেকে প্রদান করলে ব্যাংকের ঘরে। তা আমাদের এই অঙ্কে আমরা কি করলাম? প্রথমে যে ব্যালেন্স ছিল ২০১৫ জুন ১, ব্যালেন্স বিডি ৭০,০০০, ব্যাংকে ৮০,০০০। এরপরের আইটেম হলো ২ তারিখে চেকের মাধ্যমে ভাড়া প্রদান। তাহলে প্রদান, এটা তো প্রাপ্তি না, প্রদান ওই দিকে চলে গেল। তাহলে এখানে ভাড়া লিখলাম। যদি নগদে হতো এখানে বসাতাম, যেহেতু নগদে নয় সেহেতু ব্যাংকের ঘরে বসালাম। এরপরে ৮ তারিখে আছে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, অর্থাৎ কন্ট্রা। হ্যাঁ, ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এখানে ব্যাংকের ঘরে বসালাম আর এখানে নগদের ঘরে বসালাম। এখানে নগদান, এখানে ব্যাংক, আর এখানে রসিদ নম্বর এবং ভাষা নম্বরের ঘরে ক মানে কন্ট্রা, উভয় দিকে যাচ্ছে। এরপরে আছে ৮ তারিখে, ৮ তারিখ গেল। ১০ তারিখে ব্যাংকের মাধ্যমে পদেয় বিলের টাকা পরিশোধ করা হলো। তাহলে পরিশোধ, তাহলে ওইদিকে পদেয় বিল, নগদে যদি পরিশোধ করতাম তাই নগদে লেখাতাম, যেহেতু চেকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হলো তাই পদেয় বিল লিখে ব্যাংকের ঘরে টাকা বসালাম। এরপরে ১১ তারিখে প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায় হলো। তাহলে ১১ তারিখে আমরা জমার দিকে এখানে লিখে প্রাপ্য বিল লিখে ব্যাংকের ঘরে টাকা বসাই দিলাম। ১২ তারিখে ব্যাংক থেকে উঠানো হলো ৬,০০০ টাকা, তাহলে কন্ট্রা। এই ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদের ঘরে টাকা বসালাম আর এখানে ক্রেডিটে ব্যাংকের ঘরে টাকা বসালাম। এখানে নগদান, এখানে ব্যাংক লিখে কন্ট্রা। ১৫ তারিখে ব্যাংক চার্জ ১০০ টাকা, যেহেতু ব্যাংকের খরচ। আর এখানে ৩০ তারিখে যে বলা আছে যে হাতে নগদ ৫০০ টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেবে, এই কথাটা যদি বলা না থাকতো তাহলে কিন্তু আমরা যোগ বিয়োগ সব আলাদা আলাদা যোগ বিয়োগ করে, যেটা এই লাইনটার দরকার হইতো না তখন। এই যে ৭০,৫০০, ৭০,৫০০ এই লাইনের আর দরকার হতো না। তখন আমরা কি করতাম? এখানে ৭৬,০০০ যোগ করে এখানে নিয়ে যেতাম। ৭৬,০০০ থেকে বিয়োগ করলে মোট এখানে ব্যালেন্স সিডি হতো ৭১,০০০। অর্থাৎ এটা থেকে এই ঘরের যোগফল বা যা আছে সবগুলো বিয়োগ করলে যেটা পাবে সেটাই ব্যালেন্স সিডি। তাহলে ৭৬,০০০ থেকে ৫,০০০ বাদ দিয়ে তাহলে আমরা তখন ব্যালেন্স সিডি হতো ৭১,০০০। যেহেতু আমাদের বলা আছে যে হাতে ৫০০ টাকা রেখে অবশিষ্ট টাকা জমা দাও, এই জন্য আমরা একটু ফাঁকা রেখে ব্যালেন্স সিডিটা আগে বসাই নিলাম। ৫০০ বসাই নেওয়ার পরে নগদটা যোগ করে নিলাম ৭৬,০০০। এই ৭৬,০০০ এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই ৭৬,০০০ থেকে এই ৫০০ সহ বিয়োগ করলাম। বিয়োগ করলে বাঁচলো কত? ৭০,৫০০। তাহলে এই ৭০,৫০০
আমরা কি করব, কন্টা করে ব্যাংকে জমা দিয়ে দিলাম। আচ্ছা, ব্যাংকে জমা দেওয়ার পরে নগদের ঘরে যোগ তো হয়ে গেছে, এবার হলো ব্যাংকের ঘরটা যোগ করলাম, যোগ করে হলো কত, 1,75,500। এই 1,75,500 ক্রেডিটে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা থেকে বিয়োগ করে যা বাঁচলো সেটা হলো ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিটা আমরা এখানে 2015 জুলাই 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে এখানে দেখাই দিলাম। এই হলো আমাদের 2 ঘর নগদান বহি। এরপরে আছে আমাদের 3 ঘর নগদান বহি। 3 ঘর নগদান বহির ইয়েতে কি বলি, যে নগদান বহির ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে 3টা টাকার ঘর থাকে, 3টা করে টাকার ঘর থাকে, সেটা হলো 3 ঘর নগদান বহি। এক্ষেত্রে আর একটা ঘর আছে বাট্টার ঘর, নগদ ব্যাংক বাট্টা, নগদ ব্যাংক বাট্টা, অর্থাৎ 2 ঘর নগদান বহি এবং 3 ঘর নগদান বহি অন্যান্য ক্ষেত্রে সব একই নিয়ম, শুধু বাট্টার ঘরটা থাকে। আর এন্ট্রি করার নিয়ম সব এক, এখানেও যে কন্টা ওখানেও সে কন্টা, এখানেও জমা ওখানেও খরচ, একই জিনিস হবে। কিন্তু বাট্টার ক্ষেত্রে যখন ছাড় পাওয়া যাবে সেটার জন্য আলাদা ঘর হবে, সে ঘর অনুযায়ী সে টাকাটা বসতে হবে। বাট্টা আবার 2 রকম, এখানে হলো কি প্রাপ্ত বাটা, প্রদত্ত বাটা। প্রাপ্ত বাটা বলতে কি বুঝাচ্ছে, পাওনাদারকে যখন টাকা পরিশোধ করব তখন যদি আমরা বাটা পাই সেটা হলো প্রাপ্ত বাটা। আর দেনাদার যদি আমাদের টাকা পরিশোধ করে, হ্যাঁ, এবং সেখানে যদি আমাদের বাটা দিতে হয় তাহলে সেক্ষেত্রে হলো প্রদত্ত বাটা। তো যাই হোক, আমরা 3 ঘর নগদান বহি যখন আমরা করব তখন এগুলো বিস্তারিত আলাপ আলোচনা করব, তোমরা একটু বাড়িতে দেখবে এবং নিয়ম কানুনগুলো সম্পর্কে একটু বুঝবে, তারপরে প্র্যাকটিক্যাল অঙ্ক করবে। আশা করি তোমরা সহজেই অঙ্ক আয়ত্ত করতে পারবে। আগামী ক্লাসে তোমাদের 3 ঘর নগদান বহি সম্পর্কে আলাপ আলোচনা করা হবে এবং 3 ঘর নগদান বহি ছক তোমরা দেখে আসবা। একই ছক, শুধু একটা করে বাটার ঘর হবে আর একই নিয়মে এন্ট্রি করা হবে। তো আগামী ক্লাসে 3 ঘর নগদান বহি অঙ্ক করানো হবে। তোমরা আশা করি সে সম্পর্কে তোমরা একটু আগে থেকে ধারণা নেবে। আর তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, ঘরের বাইরে বেশি ঘোরাফেরা করবে না, নিরাপদে থাকবে, হাত ধৌত করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।